গ্রেট হলে তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা। প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে 13টি সমঝোতা সই। বিএনপি সরকারের সঙ্গে কাজে আগ্রহী চীন। বেইজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা ঢাকা। Bangladesh is open for business, ready for the future and keen to work with China. Soon we will be opening our first investment office in China. তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতায় একমত চীন বাংলাদেশ। তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। 2 বছর পর বাংলাদেশি পর্যটকের জন্য খুলল ভারতের দরজা। 28 জুন থেকে করা যাবে ভিসার আবেদন, জানালেন নতুন হাই কমিশনার। কার্যক্রম চলবে দেশের 5টি সেন্টার থেকে। লক্ষ্মীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা। জানা যায়নি মা ও 3 মেয়ে খুনের রহস্য। গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু। নির্মাণের কয়েক মাসেই নতুন সড়কে খোঁড়াখুঁড়ি। উন্নয়ন কাজের অজুহাতে সেবা সংস্থাই তৈরি করছে জনদুর্ভোগ। সমন্বিত পরিকল্পনার অভাব, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্ত ভেনেজুয়েলার কারাকাস। মৃত্যু ছাড়িয়েছে 150, কয়েক হাজার প্রাণহানির সংখ্যা। জাপানেও শক্তিশালী কম্পন। এবং লিও মেসিকে প্রশংসায় ভাসালেন নেইমার। সংশয় কাটিয়ে বিশ্বকাপে ফিরতে পেরে আনন্দিত ব্রাজিল পোস্টার বয়। নিয়মিত মাঠে নামার আশা। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রায় তারেক রহমান বেইজিংয়ের ঐতিহাসিক গেট অফ পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। তারেক রহমানকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দলের সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন। এরপর বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 13টি সমঝোতা সই হয়। পরে এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। জানানো হয়, তারেক রহমানের নেতৃত্ব এবং সুশাসনের উপর চীনের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠকে লি কিয়াং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্যে উনি ফার্ম সাপোর্ট এবং বলেছেন যে প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপ এবং গভর্নেন্সের প্রতি পিপলস রিপাবলিক অফ চায়নার ফুল সাপোর্ট ওনার প্রতি আছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বৈঠক ফলপ্রসূ হয়েছে। বিএনপি সরকারের সঙ্গে কাজ করতে দৃঢ়ভাবে আগ্রহ প্রকাশ করেছে চীন। নির্বাচিত সরকার হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সাথে দৃঢ়ভাবে একসাথে কাজ করার জন্য অনেক শক্তিশালী আগ্রহ প্রকাশ করেছে। আমাদের ব্রিক্সে সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে ওনারা ইতিবাচক ভূমিকা রাখবেন সেটি বলেছেন। মায়ানমারের সাথে যদি কোনো ডায়ালগ করার প্রয়োজন হয়, স্পেশালি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসনের জন্য, যেটা আমরা সবসময় বলছি যে ভলান্টারি, সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন চাই, সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করতে চায়। চীন সফরের শেষ দিন শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সহ বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন তিনি। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সভায় যোগ দেন তারেক রহমান। দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন তিনি। বলেন, ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রস্তুত বাংলাদেশ। Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future and keen to work with China, one of our long-standing and trusted friends. ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন সরকার প্রধান। To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. The government is about to start a new licensing approval process
which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. এর আগে চেরি, হ্যান্ডার, চায়নাটেক্স সহ বেশ কিছু বড় উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এছাড়া সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হেইজিং। এ সময় বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে দেশটিকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি এবং সিপিসির মধ্যে সই হয় একটি সমঝোতা স্মারকও। নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান আগেই বলেছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিশ্রুতির অগ্রাধিকারে ছিল তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। সরকার গঠনের পর চীনের সহযোগিতায় এই কার্যক্রম এগিয়ে নিতেও আলোচনা চলছে বাংলাদেশ সরকারের। বৃহস্পতিবার বেইজিংয়ে স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে। গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর চীনে চতুর্থ ও বেইজিংয়ে দ্বিতীয় দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং, যেখানে তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশ ঐক্যমত্য হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনের সরকারি ও বেসরকারি খাত থেকে বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বিনিয়োগের পরিমাণটা আমরা এখন নির্ধারণ করিনি, স্বাভাবিকভাবে ওনারা কাজ করবেন, কাজ করে তারপরে জানাবেন। অবশ্যই এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ডাইনামিক যেটা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ওদের স্টেট অর্গানাইজেশন রয়েছে, স্টেট রান এন্টারপ্রাইজ রয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান, কিন্তু তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচকভাবে নিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বিনিয়োগের অবারিত সুযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিতেই প্রধানমন্ত্রীর এই সফর। You can see the attraction that Bangladesh government is pulling here in Beijing and the attraction that its Prime Minister has on actually projecting and opening up opportunities and strengthening the relation between Bangladesh and China and taking it to new heights. বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। সেখানে দুটি চুক্তি ও 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা বলেছেন তিনি। বলেন, ফ্যাসিস্ট শাসনামলের একমুখী পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে দেশ এখন জিয়াউর রহমানের বহুমুখী পররাষ্ট্রনীতির ধারায় অগ্রসর হচ্ছে। প্রধানমন্ত্রীর চীন সফর তারই প্রতিফলন। বাংলাদেশ ও চীনের মধ্যে প্রায় $18 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য রয়েছে বলেও উল্লেখ করেন রিজভি। চীন এমন একটি দেশ যারা অন্য তার আশেপাশের কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে কখনোই হস্তক্ষেপ করে না। বাংলাদেশ যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে, তার সাথে অর্থনৈতিক, সামাজিক নানা সম্পর্ক গড়ে তুলতে পারে, সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে পারে। জিয়াউর রহমানের এই যে বহুমুখী পররাষ্ট্রনীতি যে গ্রহণ করেছিলেন, আমরা সেটারই আবার বহিঃপ্রকাশ দেখছি। সেই পিতার পথ ধরেই তার পুত্র জনাব তারেক রহমান এগিয়ে যাচ্ছেন। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ নেন তাদের ভোগান্তি ও প্রত্যাশার বিষয়ে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় দীনেশ ত্রিবেদী জানান, মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা যেমন চালু ছিল, তেমনি পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক করা হচ্ছে ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়াও। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ও ট্যুরিস্ট ভিসা। মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল
ওটা বাড়াবো। ভারতীয় হাই কমিশন জানায় 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। আপাতত 5টি ভারতীয় ভিসা সেন্টার থেকে ট্যুরিস্ট সহ অন্যান্য ভিসা দেওয়া হবে। 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওটা বাড়াবো, আর এইটা আমি অনেক খুশি। এর আগে কূটনৈতিক আনুষ্ঠানিকতার স্বার্থে বঙ্গভবনে যান দীনেশ ত্রিবেদী। এ সময় তাকে গার্ড অব অনারে স্বাগত জানায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাই কমিশনার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তখন সাম্বার ছন্দ। স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেঙে চুরমার করে দিচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র আর ম্যাথিউস কুনিয়া। 3-0 ব্যবধানের জয়ে গ্রুপ সি এর শীর্ষস্থান নিশ্চিত করে মাঠ ছাড়ছে সেলেসাওরা। কিন্তু সব ছাপিয়ে এই ম্যাচের গল্পটা হয়ে থাকলো অন্য একজনের। ম্যাচের ঘড়িতে তখন 76 মিনিট। ফোর্থ অফিসিয়াল সাবস্টিটিউশনের বোর্ডটা তুলতেই পুরো স্টেডিয়াম এক ঝটকায় দাঁড়িয়ে গেল। দীর্ঘ 980 দিন পর ব্রাজিলের সেই চিরচেনা 10 নম্বর জার্সি গায়ে মাঠে নামলেন নেইমার জুনিয়র। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এসিএল ইনজুরির সেই দুঃস্বপ্ন, একের পর এক অস্ত্রোপচার আর কদিন আগের কাফ ইনজুরি, সব বাধা পেরিয়ে এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল ফুটবল বিশ্ব। ফিরতে পেরে দারুণ লাগছে। আমি সত্যি খুব আনন্দিত। আসলে আমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছি। রেফারির শেষ বাঁশি বাজার পর আমি শুধু আমার পরিবারের দিকে তাকাচ্ছিলাম। সবাই জানে এটা কতটা কঠিন একটা লড়াই ছিল। তারা খুব কাছ থেকে আমার কষ্টটা দেখেছে। জাতীয় দলের হয়ে আরও একটা বিশ্বকাপ খেলাটাই ছিল আমাদের লক্ষ্য, আর আমি সেটা পেরেছি। মাঠে কাটানো 14 মিনিটে নেইমারের প্রতিটা টাচেই গ্যালারি থেকে এসেছে চিৎকার। আর ম্যাচ শেষের বাঁশি বাজতেই ক্যামেরা যখন তার উপর জুম করলো, দেখা গেল এক অন্যরকম দৃশ্য। আবেগের বাঁধ ভেঙে চোখের জল মুছছেন 34 বছর বয়সী তারকা। কার্লোর আস্থার প্রতিদান দিয়ে নেইমার জানালেন তিনি এখন পুরোপুরি প্রস্তুত। শারীরিকভাবে আমি এখন বেশ ভালো আছি। গত কয়েকটা দিন খুব পরিশ্রম করেছি। প্রায় 30 দিনের মতো আমি মাঠের বাইরে ছিলাম, যার মধ্যে 25 দিনই কেটেছে ফিটনেস নিয়ে কাজ করতে। তাই আমি ভালো শেপে আছি। অবশ্যই আমি আরো বেশি সময় মাঠে খেলতে চাই, তবে সেটা কোচের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। মেসি মাঠে দুর্দান্ত, মাঠের বাইরেও সে দারুণ একজন মানুষ। সে আমার খুব কাছের বন্ধু। সে জানে আমি তাকে কতটা ভালোবাসি এবং পছন্দ করি। টিনেজার থেকে 34 বছরের অভিজ্ঞ সেনানী নেইমারের ক্যারিয়ারে চোটের আঘাত হয়তো অনেক প্রাপ্তি কেড়ে নিয়েছে, কিন্তু কেড়ে নিতে পারেনি তার ফুটবল সত্তাকে। কিংবদন্তিদের মঞ্চে নিজের জায়গাটা আরো উঁচুতে নিয়ে যেতে নেইমার ফিরেছেন আর জানিয়েছেন তিনি ফুরিয়ে যাননি। পূর্ববিরোধের জেরে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দিনাইতপুর এলাকার বিধবা শাহিনুর 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে এক যুবক তাদের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মা শাহিনুর, বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা ও ছোট মেয়ে 9 বছরের শিফা মারা যায়। গুরুতর আহত কলেজ ছাত্রী আরেক মেয়ে ইকরাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তারও মৃত্যু হয়। অভিযুক্ত অন্তর মজুমদারকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1 বছর আগে অভিযুক্ত একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো বলে জানিয়েছে পুলিশ। যে অভিযুক্ত তাকে জানলা দিয়ে ভিতরে দেখতে পায়, যে সে ভিতরে হাঁটাহাঁটি করছে, তাকে জিজ্ঞাসা করে এবং সে বলে যে সে পানির কল সারার জন্য এখানে আসছে। তখন তার সন্দেহ হয়, হলে সে বাইরে থেকে কলস্তফল গেটটা আটকায় দেয়, দিয়ে আশেপাশের লোকজনের খবর দেয়। অন্যান্য মহিলারা সব একসাথে হয়ে তারা কিছুজন মিলে যখন ঘরের মধ্যে ঢুকেই দেখে রক্তাক্ত অবস্থা। এদিকে ফরিদপুরের সালথার জাদুনন্দী এলাকার পাটক্ষেত থেকে যুবকের হাত পায়ে রগকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে পানু ফকিরকে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। যুবদলের হামলায় গুরুতর আহত শিবির কর্মী সালাউদ্দিনকে দেখতে বৃহস্পতিবার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি ও জামাত বিগত সময়ে নানা নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু তার থেকে বর্তমানের সরকারি দল কোনো শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। এভাবে চলতে থাকলে আরও একটি বিপ্লব আসবে বলেও মনে করেন তিনি।
নির্বাচনের পরে এইভাবে কর্তৃত্ব নিতে গিয়ে সরকারি দল এবং প্রতিহিংসা মেটাতে গিয়ে পর্যন্ত আমাদের 5 জন মানুষকে তারা খুন করেছে। মানুষ হিসাবে একটুও চিন্তা করব না আমরা এই হিংস্র পাশবিক রাজনীতির অবসান চাই। বর্তমান সরকারি দলও নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে। তাহলে কি আমাদের কোনো শিক্ষা হলো না? শিক্ষা যদি না হয়ে থাকে তাহলে জুলাইয়ের মতো জুলাই বারবার রিপিট করতে থাকবে। ফোরতলা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে বেশ কয়েকজন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয় তারা। 7 জনের মধ্যে এক নারী রয়েছেন। এদিকে পুশিন ঠেকাতে দেশের অন্যান্য সীমান্ত সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। তাদের সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। 5টার সময় দেখছি ওই লোকগুলো আসছে, আসার পরে তারপরে পার করার চেষ্টা করে, আমরা বাধা দিই, তারপর ওদের ভিতরে রেখে আসি। মিডিয়ার ভাইয়েরা এবং পাবলিকরা আটকে রাখি, দেখি যে 6 জন পুরুষ 1 জন নারী আটকানোর পরে জনগণ ওঠার পরে সকাল 8টার সময় জনগণের চাপ দেখি এবং বিজিবির চাপ দেখি তারা ভারতের বিএসএফ উঠি নাই। এরা 10 জন আসছিল, কোথায় 3 জন চলে গেছে বলতে পারছি না, আর 7 জন এখানে ছিল। ঠিক আছে, রাত বেলা 8টার সময় আবার তুলে চলে গেছে ইন্ডিয়ান। আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি, ধরো আর বিএসএফ কে দাও। ভারতের পশ্চিমবঙ্গ থেকে 10,000 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন দাবিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এত সংখ্যক মানুষকে কিভাবে চিহ্নিত করা হলো, কি প্রক্রিয়া তাদের সীমান্ত দিয়ে পার করা হলো এবং এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থা কিংবা সীমান্তরক্ষী বাহিনীর কোনো আনুষ্ঠানিক তথ্য কেন সামনে আসছে না তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিজিবি বলছে 21 মে থেকে 25 জুন পর্যন্ত 83টি পুশিন চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। 650-এর বেশি মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ। প্রবেশ করতে দেয়া হয়নি একজনকেও। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সীমান্ত, নাগরিকত্ব এবং অনুপ্রবেশের ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। শুভেন্দুর অসত্য দাবিতে উল্টো উস্কানি দেখছেন বিশ্লেষকরা। মনে করি না এর মধ্যে সত্যতা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন তিনি এটি বলছেন। এটি বলছেন তার অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব। ভারতের দিক থেকে উস্কানিও থাকতে পারে এখানে। এবং আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীন সফর করছেন। এটিও নানান ধরনের সমালোচনা, নানান ধরনের আলোচনা ভারতে রয়েছে। নানান ধরনের ক্যালকুলেশন তারা করছেন, নানান ধরনের ইকুয়েশন তারা রাখছেন। কাজে সেই অবস্থায় বাংলাদেশ সরকার হয়তো বা কোনো এই উস্কানির কোনো ফাঁদে হয়তো বা পা দিতে চাইছে না, এবং তারা চাইছে যে এটাকে যেভাবে ম্যানেজ করার অফিসিয়ালি ফর্মালি বর্ডার লেভেলে সেভাবে ম্যানেজ করা। সামনে পঞ্চায়েত নির্বাচন, সে পর্যন্ত বিজেপি পুশিন ইস্যু জিয়ে রাখতে চায় বলে মনে করেন এই সাবেক রাষ্ট্রদূত। পশ্চিমবঙ্গ বিজেপি বিশেষ করে এইটাকে বজায় রাখবে। সামনে তাদের পঞ্চায়েত নির্বাচন আছে, তো পঞ্চায়েত নির্বাচনে তারা এখন চাচ্ছে, এখন তো তৃণমূল পঞ্চায়েত নিয়ন্ত্রণ করছে, কাজে তারা চাচ্ছে যে এই ধারাটা বজায় রেখে যদি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তারা যেতে পারে তাহলে তারা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে পারবে, এবং সেটা হলে রাজনৈতিকভাবে তাদের জন্য খুবই একটা শক্তিশালী জায়গা তৈরি হবে। পঞ্চায়েত নির্বাচন, রাজ্য নির্বাচন, এই দুটো নির্বাচনে ফলাফল তারা নিয়ে যেতে চাচ্ছে আগামী লোকসভা ইলেকশন। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে সরকারকে স্বচ্ছতার সাথে তথ্য উপস্থাপনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, এসব ঘটনা দীর্ঘমেয়াদে দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই যে এসকেলেট করছে এই ধরনের মন্তব্য, আমি মনে করি এটা কিন্তু আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদে এটা ক্ষতিকর। ব্যাঙের জীবনচক্রের মতোই চলছে রাজধানীর সড়কগুলোর উন্নয়ন ঘিরে জনদুর্ভোগের চক্র। একটি রাস্তা তৈরি হয়, ফিতা কাটা হয়, সংবাদ শিরোনাম হয়, তারপর শুরু হয় খোঁড়াখুড়ি। এক সংস্থা কাজ শেষ করে আরেক সংস্থা আসে, পুনরায় কাটা হয় রাস্তা, আবার মেরামত, আবার খনন। এ যেন রাজধানীবাসীর নিয়তি। ধানমন্ডি 13-র এ সড়ক প্রায় 1 বছর আগে ড্রেনেজ উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়া হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি নেই, কিন্তু মেরামতের নামে রাস্তার এক অংশে ফেলে রাখা হয় মাটি, যার কারণে দীর্ঘ 6 মাস থেকে বন্ধ রয়েছে রাস্তাটি। এই রাস্তাটা শুধু ধানমন্ডি নয়, মোহাম্মদপুরের সাদেক খান রোডেও একই চিত্র। প্রায় 6 মাস আগে ড্রেনের পাইপ বসানোর কাজ শুরু হয়, এখনও পুরো এলাকা স্বাভাবিক হয়নি।
শহরের একটি পাইপলাইন, বিদ্যুৎ বিতরণ, ড্রেনেজ, টেলিযোগাযোগ নেটওয়ার্ক সহ থাকে বহু সংস্থার অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে সমন্বিত পরিকল্পনা না থাকাই জনদুর্ভোগের কারণ। হাত জোর করে বলছি, বাংলাদেশের উন্নয়ন কখনোই তার প্রক্রিয়ার মধ্যে জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে সময় নির্ভরতায় করা হয় না। মানুষের মূল্যবান যাতায়াত সময়ের ক্ষতি, তার জনস্বাস্থ্যের ক্ষতি, বায়ু দূষণ, জলদূষণের ক্ষতি এবং শিশুসহ বয়োবৃদ্ধসহ সকলের স্বাস্থ্যগত ক্ষতি, এই সমস্তগুলো ক্ষতি একত্রিত করলে ওই প্রকল্পের খরচ 5 গুণ হয়ে দাঁড়াবে। খোঁড়া রাস্তার কারণে শুধু যানজটই তৈরি হয় না, অর্থনীতিবিদদের মতে যানজটে নষ্ট হওয়ার সময়ও একটি অর্থনৈতিক ক্ষতি। একজন কর্মজীবী মানুষ প্রতিদিন অতিরিক্ত 30 মিনিট থেকে 1 ঘন্টা রাস্তায় কাটালে বছরের শত শত ঘন্টা উৎপাদনশীল সময় হারিয়ে যায়। রাস্তা শুধু চলাচলের মাধ্যম নয়, এই সড়ক ঘিরে গড়ে ওঠে দোকানপাট। তাই বারবার খোঁড়াখুড়িতে ক্ষতিগ্রস্ত হয় ব্যবসারও। এত ক্ষতির হিসাব কি পৌঁছাচ্ছে না কর্তৃপক্ষের কানে? তাহলে দায় কার? ঠিকাদার নাকি সরকারের বিভিন্ন দফতরের? নগর বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে দায় একক নয়। পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প অনুমোদন, বাস্তবায়ন ও তদারকি প্রতিটি ধাপেই জবাবদিহিতা প্রয়োজন। শুধুই মোহবিষ্টতার মধ্যে দিয়ে মানুষের সামনে একটা জাদু দেখায় অর্থ উপার্জনের অবলম্বন ছাড়া আর কিছু মনে করে না। সমন্বয় করে একই কাজ বারবার না করার প্রবণতা থেকে সরে আসা, এই তিনটিকে গুরুত্ব দিয়ে সমস্ত কাজ পরিচালনায় সিটি কর্পোরেশন এবং সেবা সংস্থাকে বাধ্য করলেই আমরা বড় ধরনের গুণগত পরিবর্তন দেখব। কোটি কোটি টাকার রাস্তা, অসংখ্য মানুষের সময় এবং প্রতিদিনের দুর্ভোগ। উন্নয়ন কি নাগরিক জীবনের সহজ করছে নাকি আরও কঠিন? নদীতে গোসল করতে যাওয়াই কাল হলো। একই পরিবারের 3 নারীর মৃত্যুতে শোকাহত পুরো এলাকা। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া এলাকার করতোয়া নদীতে গোসল করতে যান ভাদুরিয়া গ্রামের 2 বোন দুলালী খাতুন, সুরভি খাতুন ও তাদের ভাবি আকলিমা খাতুন। কেউ সাঁতার না জানার কারণে স্রোতের তরে গভীর পানিতে তলিয়ে যায় তারা। বিষয়টি জানতে পেরে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। এদিকে সিরাজগঞ্জের জজিরা মদিনাতুল উলুম কৌমিয়া ও হাফিজিয়া মাদ্রাসার 3 ছাত্র গোসলের জন্য যমুনা নদীতে নামে। এ সময় স্রোতের টানে 2 জন নদীতে ডুবে যায় ও 1 জন নদীর তীরে উঠে আসে। পরে স্থানীয় জেলেরা নদীতে জাল দিয়ে 2 জনের লাশ উদ্ধার করে। জয়পুরহাটের খেতলালের ইকরগড়া গ্রামে পুকুরে গোসল করতে নামে জিহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জামালপুরে পানিতে ডুবে এক শিশুর প্রাণ গেছে। কারবালা প্রাঙ্গণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যাকাণ্ডের প্রতি শোক জানাতে এবছরও পুরান ঢাকার হোসেনি দালানে নানা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস মহরমের 10 তারিখ আশুরা। সে উপলক্ষে আগের দিন বৃহস্পতিবার হোসেনি দালানে ধর্মীয় অনুষঙ্গের পাশাপাশি নানা ঐতিহ্য পালিত হয়। বিশেষ করে তাজিয়া নির্মাণ ও প্রদর্শন, শোকের প্রতীকী আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দেওয়া হয় কারবালার ইতিহাস। ঐতিহ্যের প্রতি টান থেকেই আশুরাকে ঘিরে বিভিন্ন বয়সী মানুষ এখানে সমবেত হন। এদিকে আশুরাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হোসেনি দালান ও আশপাশের এলাকায় বসানো হয়েছে 1/2 শতাধিক সিসিটিভি ক্যামেরা। হোসেনি দালানের প্রশাসনিক কর্মকর্তা জানান, আগত ভক্ত দর্শনার্থীদের সহায়তায় কাজ করছেন শতাধিক স্বেচ্ছাসেবক। আইন শৃঙ্খলা বাহিনী এবং যত গোয়েন্দা সংস্থা আছে, তারপরে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী উপরে দালানের উপরে গেটে 2 গেট প্রচুর আছে। আমরা নজর রাখি জিয়ারতীদের সুযোগ সুবিধা, এন্ট্রান্স আউট সুন্দরভাবে কিভাবে দেওয়া যায় ওইভাবে। হোসেনি দালানকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা প্রস্তুতি। সরকারের সকল কার্যক্রম উল্লেখ করে সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার। দুর্নীতির ব্যাপারে বিন্দু মাত্র ছাড় না দেওয়ার কথা জানিয়ে সব ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিতের সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত বলেন, জনগণের পাশে থাকতে সরকারের মানবিক সহায়তার ধারা অব্যাহত থাকবে আগামীতেও। যাতে ধনী দরিদ্র কেউ এই দেশে চিকিৎসার অভাবে ফিরে না যায়, ধনী দরিদ্র কেউই যেন এদেশে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ না করেন,
এই লক্ষ্য নিয়ে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। পয়সার জন্য মানুষের চিকিৎসা হবে না, আমাদের প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার এটা বিশ্বাস করে না। পয়সার জন্য মানুষের পড়াশোনা আটকে যাবে এটা আমরা বিশ্বাস করি না, আমাদের প্রধানমন্ত্রী বিশ্বাস করে না। সো আমরা মানুষকে ওই পর্যায়ে মানুষের পাশে দাঁড়াতে চাই বর্তমান সরকার। সরকার ইজ ভেরি মাচ কমিটেড যে এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমরা আপনাদের সহযোগিতা চাই। স্থানীয় সময় বুধবার দফায় দফায় কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। প্রথমে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সান ফেলিপের কাছে। মানুষ বুঝে ওঠার আগে মাত্র 39 সেকেন্ড পরে ইউমারের কাছে আঘাত হানে আরও শক্তিশালী 7.5 মাত্রার ভূমিকম্প। এর কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়া, ব্রাজিল পরিবার আফটার শক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানী কারাকাসে। বহু ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। হতাহত হয়েছেন অনেকেই। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি কোনো মতে কাপড় পরে বের হওয়ার চেষ্টা করি। চারপাশের সব দেয়ালে ফাটল দেখা দিয়েছিল। আমরা যেভাবেই হোক দরজাটি খুলতে সক্ষম হই। চারদিকে এত ধুলো আর ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। নিচে নেমে যা দেখলাম তা যেন কোনো ভয়ের সিনেমার দৃশ্য। ভূমিকম্পের পর থেকে অভিযান শুরু করেছে উদ্ধার কর্মীরা। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ক্ষয়ক্ষতি কমানোর জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে মেট্রো ও রেল যোগাযোগ ব্যবস্থাও। এমনকি সতর্কতা হিসেবে অনেক ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিভিন্ন দেশ সহায়তার কথাও জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলের মোরন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে আঘাত হানা কম্পনটির গভীরতা ছিল 22 কিলোমিটার। চীনের গ্রেট হলে তারেক রহমানকে রাজকীয় সংবর্ধনা। প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে 13টি সমঝোতা সই। বেইজিংয়ে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা বাংলাদেশের। 2 বছর পর বাংলাদেশি পর্যটকের জন্য খুলল ভারতের দরজা। 28 জুন থেকে করা যাবে ভিসার আবেদন, জানালেন নতুন হাই কমিশনার। কার্যক্রম চলবে দেশের 5টি সেন্টার থেকে। ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ ভেনেজুয়েলার কারাকাস। মৃত্যু ছাড়িয়েছে 150, কয়েক হাজার প্রাণহানির সংখ্যা। জাপানেও শক্তিশালী কম্পন।